একটা ভীষণ খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। মাঝে মাঝেই শুনছি চেনা জানা গণ্ডির মধ্যে অনেকে অসুস্থ। খারাপ লাগছে। থ্রিলারল্যান্ড আমার কাছে একটা ইউটিউব চ্যানেল নয়, থ্রিলারল্যান্ড একটা পরিবার, না 2-4 জন নয়, একেবারে 41,000ই পরিবার। আর বিপদের সময় পরিবারের লোকেদের জন্য চিন্তা হয় বই কি। তোমরা সবাই মাস্ক পরো, আর খুব প্রয়োজন না হলে বাড়ি থেকে বেরিও না। আমি নিজে ব্যাংকে চাকরি করি, জানি কিছু মানুষের ক্ষেত্রে বাড়িতে বসে কাজ করার সুযোগ থাকে না। তবুও বলবো, যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করো। যাই হোক, আজকে তোমাদের জন্য থাকছে দীপাঞ্জনা দাশের লেখা শিশুরা অবাক হতে ভালোবাসে। গল্পটা আমরা নিয়েছি নবকল্লোল মার্চ 2020 সংখ্যা থেকে। শুনতে থাকো শিশুরা অবাক হতে ভালোবাসে। সামনে বসানো পুতুলটার দিকে এক দৃষ্টে তাকিয়ে অনর্গল কথা বলে চলেছে মেয়েটা। পুতুলটাও ঘাড় কাত করে এমনভাবে তাকিয়ে আছে যেন সব শুনছে, সব বুঝছে। এক্ষুনি সেও কথা বলে উঠবে। মেয়েটার বয়স বছর 10-এর একটু বেশি। তার বয়সী বাকি বাচ্চাদের মতো মানসিকভাবে ততটা সাবলীল নয়। সাহেবী ভাষায় যাকে বলে স্পেশাল চাইল্ড। এই মেয়ের দেখাশোনার জন্য প্রয়োজন ছিল একজন নার্সের, আর তৃণার প্রয়োজন ছিল একটা চাকরি। সে একেবারে অনভিজ্ঞ হওয়া সত্ত্বেও নিখিলবাবু কোনো আপত্তি করেননি তাকে নিয়ে। নিখিলবাবু মানে মোমের বাবা, আর মোম হলো এই ছোট্ট মেয়েটা যাকে দেখাশোনার জন্য তৃণাকে রাখা হয়েছে। এমনিতে নিখিলবাবু মানুষটা বেশ ভালো, সুগঠিত চেহারা, অত্যন্ত ভদ্র ও মার্জিত, তবে একটু চুপচাপ গোছের। কিংবা হয়তো সদ্য 2 মাস আগে স্ত্রী গত হয়েছেন বলে মুষড়ে আছেন। তৃণার কাজ এখানে খুব কম। মোমকে একটু দেখে শুনে রাখা, সময় মতো খাওয়ানো, ওষুধ দেয়া, স্নান করানো, ব্যাস। সে আন্দাজে মায়না অনেকটাই বেশি। মোম মেয়েটাও খুব ভালো, খুব একটা ঝামেলা নেই। যখন যা করতে বলা হয় তাই করে, অবাধ্য নয় মোটেই। মাঝে মাঝে অসংলগ্ন কথা বা আচরণ করে বটে, তবে তৃণার সেটা খারাপ লাগে না। একটু বেশি শিশুসুলভ এই যা। বাড়িটা বেশ নির্জন জায়গায়, চারপাশে কাছাকাছি অন্য কোনো বসতি নেই। এত বড় বাড়িতে মাত্র 3 জন থাকতেন নিখিলবাবুরা। নিখিলবাবু, তার স্ত্রী আর মোম। স্ত্রী মারা যাওয়ার পর নিখিলবাবুর পক্ষে একা মোমকে সামলানো খুব কঠিন ছিল। তার উপর তিনি তার ব্যবসার খাতিরে বাড়ি ফিরতে পারেন প্রায় 3-4 দিন পর পর। মোমকে সামলাতে গেলে তার ব্যবসার ক্ষতি হয়ে যায়, তাই একজন লোকের প্রয়োজন ছিল বইকি। তৃণা মুখ তুলে উল্টো দিকের দেওয়ালে চোখ রাখল। একটা ছবি ঝুলছে সেখান থেকে। ফটোগ্রাফ নয়, হাতে আঁকা ছবি, অয়েল পোর্ট্রেট। একজন মহিলার ছবি। মহিলা মোমের মা। এখনকার দিনে আর হাতে আঁকা ছবির চল তেমন নেই, তাই স্বাভাবিকভাবেই একটু অবাক হয়েছিল তৃণা। প্রথম দিনে সেই ছবিটার দিকে এক দৃষ্টে তাকিয়েছিল। তাই দেখে নিখিলবাবু বললেন, ইনি হচ্ছেন মোমের মা। ওর অয়েল পোর্ট্রেট আঁকানোর খুব শখ ছিল। ও মনে করত আধুনিক ফটোগ্রাফির তুলনায় হাতে আঁকা ছবিতে নাকি বেশি প্রাণ থাকে। তারপর চোখের চশমাটা খুলে পাঞ্জাবির কোনা দিয়ে মুছতে মুছতে বলেছিলেন, ওর মতে মানুষ মারা যাবার পরেও নাকি সেটা ছবির মধ্যেই বেঁচে থাকে। আগে এসব বাজে কথায় বিন্দুমাত্র বিশ্বাস করতাম না জানেন, কিন্তু এখন কেন জানি না বিশ্বাস করতে ইচ্ছে হয়। সত্যিই হয়তো তাই, এই ছবির মধ্যে সত্যিই হয়তো কোথাও রয়েছে মোমের মা।
মোমের মায়ের এই ছবিটা ভারী অদ্ভুত লাগে তৃণার। কেন তা স্পষ্ট করে বলা যায় না। মহিলা অত্যন্ত সুন্দরী, কিন্তু বেশভূষা কিঞ্চিত আলাদা। মানে সাধারণত লোকে, বিশেষ করে মেয়েরা, নিজের ছবি আঁকানো বা ছবি তোলানোর সময় তার সবচাইতে সুন্দর শাড়িটা পরে, কায়দা করে চুল বাঁধে, গয়না পরে, অনেকে একেবারে পরিপাটি হয়ে বসে। এক্ষেত্রে কিন্তু তা নয় একেবারেই। মহিলা খুবই সাধারণ একটা লাল পেরে সাদা শাড়ি পরে আছেন। তার চুল পুরোপুরি খোলা, খুব একটা পরিপাটি করে আঁচড়ানোও নয়, এলোমেলো। সারা গায়ে কোনো গয়না নেই, কেবল দুহাতে শাঁখা আর পলা। তবে যেটা সব থেকে বেশি চোখে পড়ে সেটা হলো মহিলার কপালের টিপ আর সিঁথির সিঁদুর। মাথার অধিকাংশই সিঁদুরে ঢাকা, আর কপালে অনেক বড় করে একটা টিপ পরা। আজকাল এমন করে অনেকখানি সিঁদুর আর এত বড় টিপ কেউ পরে না। সেই রক্তিম ললাটের নিচে দুটি কাজল কালো চোখ যেন জীবন্ত। বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকলে কেমন গাটা শিরশির করে ওঠে। রাতের বেলা মোমকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল তৃণা। মেয়েটা সত্যি শান্ত, কোনো বায়না নেই। আজ বিকেলবেলা নিখিলবাবু চলে গিয়েছেন তার ব্যবসার জায়গায়, ফিরবেন আবার 3 দিন পর। এখন সারা বাড়িতে তৃণা আর মোম একা। সেটা ভেবে একটু অস্বস্তি হচ্ছে তার। নিখিলবাবুর বইয়ের র্যাক থেকে একটা বই নিয়ে খাটে মোমের পাশেই আধশোয়া হয়ে পড়ছিল সে। কিছুক্ষণ পড়তে পড়তে হঠাৎ ঘুম এসে গেল তার। কতক্ষণ যে এভাবে ঘুমিয়েছে জানা নেই। হঠাৎ কিসের একটা শব্দে ঘুম ভেঙে গেল তৃণার। বিছানায় উঠে বসল সে। কিসের শব্দ হল? মোম তার পাশেই শুয়ে ঘুমাচ্ছে অঘোরে। ওই যে আবার খসখস করে একটা শব্দ হলো না? শব্দটা এই ঘর থেকে আসছে না, আসছে বাইরে থেকে। তৃণা উঠে ঘর থেকে বেরিয়ে সিটিং রুমে এলো। আলো জ্বালিয়ে এসে দেখতে পেল না কাউকেই। তার শোনার ভুল হয়ে থাকবে এই ভেবে সে আবার ঘরে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই আবার পেল আওয়াজটা। খট খট, খস খস। চমকে উঠল তৃণা। পাশের দিক থেকে আসছে আওয়াজটা। সেদিকে তাকিয়েও তৃণা কিছুই দেখতে পেল না, কেবল ছাদে যাওয়ার সিঁড়ি উঠে গেছে। ওখানে কি কিছু আছে? হতে পারে কোনো বেড়াল ঢুকে পড়েছে। এই ভেবে সে একটু সাহস সংগ্রহ করে এগিয়ে গেল সেদিকে। এইবার আরও খুব সূক্ষ্ম একটা শব্দ শোনা গেল, টুং করে। সিঁড়ির পেছনের দিকেই কিছু আছে তার মানে। সে ভয়ে ভয়ে সিঁড়ির পেছনের দিকে তাকালো, কিন্তু না, কিছুই নেই। সে চলে আসার উদ্যোগ করতেই চোখে পড়ল একটা দরজা। সিঁড়ির ভেতরের দিকের দেওয়ালে একটা ছোট্ট কাঠের দরজা। অন্ধকারে সহজে চোখে পড়ে না। সিটিং রুমের আলো ঠিকমতো এসে পৌঁছায় না এখানে। তৃণা দরজাটায় চাপ দিল, খুলল না, সেটা বন্ধ করা। বোধহয় এটা স্টোর রুম গোছের কিছু একটা হবে। আর এই কাঠের দরজাটাকেই ইঁদুর টিঁদুরে কাটছিল, আর তাইতেই এই শব্দ হচ্ছিল। তৃণা স্বস্তির শ্বাস ফেলে ফিরে এলো ঘরে। ঘরে ফিরেই দেখল খাটের ওপর মোম উঠে বসেছে, তাকিয়ে আছে তার দিকে। মোমের চোখ দুটো স্বাভাবিকের থেকে কিছুটা বড়। হঠাৎ দেখলে ভয় লাগে। তৃণার ভেতরটাও হঠাৎ ছ্যাঁত করে উঠল। তারপর সে নিজেকে সামলে নিয়ে বলল, মোম, তোমার ঘুম ভেঙে গেছে? একটু জল খাবে? মোম একইভাবে তার দিকে তাকিয়ে বলল, কে এসেছিল? না না, কেউ আসেনি, আমি একটু বাইরে গেছিলাম। মোম ওপরে নিচে মাথা নাড়তে নাড়তে বলল, কে
এসেছিল? তৃণা এগিয়ে গিয়ে মোমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কেউ আসেনি সোনা, তুমি একটু ঘুমিয়ে পড়ো, এসো আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিই। কে এসেছিল? কে এসেছিল? কে এসেছিল? মোম শুয়েও বার দুয়েক একই কথা বলল। মাঝে মাঝে মোম বারবার এক কথা বলতে থাকে তাকে, তখন তাকে থামাতে একটু অসুবিধা হয়। তবে এখন তাকে অল্প চেষ্টাতেই শান্ত করে ঘুম পাড়িয়ে দিল তৃণা। তারপর নিজেও ঘুমিয়ে পড়ল। পরদিন রাত্রে মোমকে খাইয়ে দেওয়ার পর নিখিলবাবু ফোন করে খোঁজ নিলেন মোমের। তারপর তৃণা মোমকে ঘুম পাড়িয়ে দিল। আজকে বেশ ঠান্ডা পড়েছে, তার উপরে জায়গাটা এত ফাঁকা বলেই বোধহয় শীত বেশি লাগে। জানলাগুলোকে ভালো করে বন্ধ করে দিল সে, কিন্তু ঘরের দরজাটা খোলাই রাখল। যদি রাত্রে মোম বাথরুম যেতে চায় বা অন্য কোনো দরকার পড়ে, সেই জন্য ঘর পুরো বন্ধ করে শোয়াটা ঠিক হবে না। আজকে আর বই পড়তে ইচ্ছা করছে না, ঘুম ঘুম পাচ্ছে। রাত্রে কখন কি দরকার হয় তাই নাইট বাল্বটা জ্বালিয়েই শুতে গেল সে। বেশ অনেক রাত্রে আবার কিসের একটা শব্দে ঘুম ভেঙে গেল তার। চোখ খুলেই তৃণা দেখল মোম উঠে বসে রয়েছে বিছানায়, তাকিয়ে রয়েছে খোলা দরজার দিকে। তৃণা তাড়াতাড়ি উঠে বসল। কি হলো মোম, ঘুম ভেঙে গেছে? আমায় ডাকলে না কেন? মোম কোনো উত্তর দিল না। সে হাঁ করে তাকিয়ে রয়েছে দরজাটার দিকে, যেন কোনো অভাবনীয় জিনিস দেখে ভীষণ অবাক হয়ে গেছে। কি দেখে এত অবাক হলো মেয়েটা? ওদিকে কি দেখছো তুমি? তৃণাও তাকালো খোলা দরজাটার দিকে। তাকাতেই দেখতে পেল কি যেন একটা স্যাঁত করে সরে গেল সেখান থেকে। তৃণা বড় আলোটা জ্বালালো তাড়াতাড়ি। ঘরের আলো দরজার সীমানা অতিক্রম করে সিটিং রুমের মেঝেতে ছড়িয়ে পড়েছে। সেই আলোতেই তৃণা দেখতে পেল একটা মানুষের অবয়ব আস্তে আস্তে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এক ঝলক দেখে তৃণা বুঝল অবয়বটার পরনে শাড়ি। তুমি চুপ করে এখানটায় বসো কেমন, আমি এক্ষুনি আসছি। তৃণা দেখল মোমের মুখে অল্প অল্প হাসি ফুটে উঠেছে, একটা বিস্ময় মেশানো অবুঝ হাসি। এই অবোধ বালিকার আসন্ন বিপদ থেকে সম্পূর্ণ অজ্ঞানতার সারল্য দেখে তৃণার খুব মায়া হলো। একবার ওর মাথায় হাত বুলিয়ে সে উঠে এলো বিছানা থেকে, দরজার কাছে ভয়ে ভয়ে এসে দাঁড়ালো। সিটিং রুমে ঢুকে আলোর সুইচের কাছে যাওয়ার আগেই সেই মূর্তিটাকে আবার দেখতে পেল তৃণা। সে পেছন ফিরে দাঁড়িয়ে আছে, তার পরনে লাল পেরে সাদা শাড়ি, খোলা চুল কোমর ছাড়িয়ে গেছে। দু হাতে যে শাঁখা আর পলা রয়েছে সেটাও হালকা আলোতে বুঝতে পারল তৃণা। তৃণার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। আলো জ্বালাবার আর সাহস হলো না তার। ফিরে আসার জন্য ঘুরে তাকাতেই তার চোখ পড়ল সিটিং রুমের দেওয়ালে। মোমের মায়ের সেই ছবিটা সেখানে নেই, সেই জায়গাটা ফাঁকা। তৃণা এক ছুটে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। হৃদস্পন্দন চতুর্গুণ বেড়ে গেছে তার। যা দেখেছে তা যেন কিছুতেই বিশ্বাস হচ্ছে না। দরজা বন্ধ করতেই খাট থেকে লাফ দিয়ে নেমে এলো মোম। এসেই দু হাতে দরজাটা টানতে লাগলো প্রাণপণে, আর এক নাগারে বলে যেতে লাগলো, দরজা খোলো, দরজা খোলো, দরজা বন্ধ করবে না,
দরজা বন্ধ করবে না। তৃণা যতই ওকে সেখান থেকে সরিয়ে নিতে চায় কিছুতেই পারে না। শান্ত মেয়ে মোম হঠাৎ করে এমন ভীষণ রকম জেদ কেন করতে লাগলো? তৃণা মোমকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু কিছুতেই সে শান্ত হয় না। এইবার সে তারস্বরে চিৎকার করে বলতে লাগলো, দরজা বন্ধ করবে না, দরজা বন্ধ করবে না, দরজা বন্ধ করবে না। তৃণা মোমের কাঁধ ধরে ঝাঁকিয়ে বলল, তুমি এমন করছো কেন মোম? কি হয়েছে তোমার? কেন কেন আমি বন্ধ করব না বলো দরজাটা? কি হয়েছে? মোম চিৎকার থামিয়ে এবার ওর দিকে তাকিয়ে একটু হাসল। তারপর তৃণার মুখের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, মা, মা আসবে। তারপর মুখে হাত চেপে খিক খিক করে এমন অদ্ভুতভাবে হাসতে লাগলো মা আসবে, যে তৃণার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। মা আসবে। মোম একটু শান্ত হয়েছে দেখে সে কোনো রকমে তাকে বিছানায় নিয়ে গিয়ে শুইয়ে দিল। একটু পরে সে ঘুমিয়েও পড়ল, কিন্তু তৃণা সারা রাত দু চোখের পাতা এক করতে পারল না। পরদিন সে সকালে উঠে সবার আগে নিখিলবাবুকে ফোন করল। বলল একটু অসুবিধা হয়েছে, তিনি যেন পারলে কষ্ট করে চলে আসেন। যদিও তার আগামীকাল ফেরার কথা, কিন্তু তৃণার কথা শুনে তিনি বললেন তিনি আজই চলে আসবেন। নিখিলবাবু দুপুরবেলা চলে এলেন। তৃণা সব কিছু খুলে বলল তাকে। শুনে তিনি একটু হেসে বললেন, আপনি নিশ্চয়ই কোনো ভুল দেখেছেন। ঘুমের চোখে অনেক সময় ওরকম হয়। এই তো দেখুন না, ছবিটা তো দেওয়ালেই আছে, তাই না? আসলে কি জানেন, এত বড় অচেনা বাড়িতে একা একা ছোট মেয়েকে নিয়ে রয়েছেন, তো তাই একটু হ্যালুসিনেট করেছেন আর কি। ও কিছু ব্যাপার নয়, আস্তে আস্তে দেখবেন সব অভ্যেস হয়ে গেছে। ছবিটা যে আগের মতো একই জায়গায় রয়েছে সেটা তৃণা সকালে উঠেই খেয়াল করেছে। তাতে সে আরও অবাক হয়ে গেছে, কিন্তু নিখিলবাবুর কথার ওপর সে কিছু বলতে পারল না। বেশ কিছুটা জার্নি করে এসেছেন বলে নিখিলবাবু খেয়ে দিয়ে শুয়ে পড়লেন তার ঘরে। বললেন তার মাথাও ধরেছে। দুপুরে মোম ঘুমাতে চায় না, সে তার ছবির বইয়ে রং করতে লাগল। তৃণা কিছুক্ষণ ওর সামনে বসে তারপর উঠে পড়ল। এগিয়ে গেল মোমের মায়ের সেই ছবিটার দিকে। গত রাত্রের কথা মনে পড়তেই তার বুক ঢিপ ঢিপ করতে লাগল। একটু ভালো করে সে তাকিয়ে দেখল ছবিটার দিকে। কি যেন একটা পরিবর্তন এসেছে, খুব সামান্য নিশ্চয়ই, নইলে সহজেই চোখে পড়ত। অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকার পর তৃণার মনে হলো ছবিতে লালের পরিমাণটা যেন বেড়েছে। সিঁদুর যেন আরও বেশি গাঢ় হয়েছে আগের থেকে। কিন্তু তা কি করে হয়? এই ছবিতে নতুন করে তুলি বোলাতে যাবে কে? সে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা হাতে ছবিটার ওপর হাত রাখল। না, কোনো অস্বাভাবিকত্ব তো নেই। তারপর সে ছবির সিঁদুর আঁকা জায়গাটায় হাত দিল। অবাক হয়ে দেখল আঙুলে উঠে এসেছে বেশ কিছুটা লাল রং। লাল রং নাকি নাকি সিঁদুর? চমকে দুপা পিছিয়ে এলো তৃণা। কী সব যে হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। নিখিলবাবুকে ডেকে এটা দেখাবে? না, থাক। সে অশান্ত মনে সিটিং রুমে পায়চারি করছিল। মোম এখনো মন দিয়ে কিছু একটা ঘষছে খাতায়। তৃণার এসব ব্যাপারে তেমন বিশ্বাস ছিল না, কিন্তু এখন তার কেবলই মনে হচ্ছে যে এই বাড়িতে নিশ্চয়ই কিছু আছে, অবশ্যই আছে। কাল রাত্রে সে নিজের চোখে দেখেছে সে ছায়ামূর্তির সাজ পোশাক একেবারে
মোমের মায়ের মতোই ছিল, ঠিক যেমন এই ছবিতেই আছে। সেই লাল পাড় সাদা শাড়ি, সেই এলো চুল, হাতে কেবল শাঁখা পলা। বাড়িতে তখন সে আর মোম ছাড়া তৃতীয় কোনো ব্যক্তি ছিল না। আর মহিলা তো নয়, তবে কে সে? পায়চারি করতে করতেই তার চোখে পড়ল সিঁড়ির নিচের দেওয়ালে সেই কাঠের দরজাটার দিকে। ওটার সামনে কি যেন একটা পড়ে আছে না? সেদিকে গিয়ে তৃণা দেখার চেষ্টা করলো জিনিসটা কি। গুঁড়ো গুঁড়ো কি যেন পড়ে আছে। হাত দিতেই তার আঙুলের মাথাগুলো লাল রঙে ভরে উঠল। এ কি, এই যে সিঁদুর! এখানে সিঁদুর এলো কি করে? আশ্চর্য! কাঠের দরজায় একবার ধাক্কা দিল সে। বন্ধ। ওহো, তালা দেওয়া তো। কিন্তু সেদিন রাত্রে দরজার কাছে যখন এসেছিল সে, তখন তো কোনো তালা চোখে পড়েনি। দরজা বন্ধ ছিল বটে, তবে তালা তো ছিল না। তাহলে কি সেটা তখন ভেতর থেকে বন্ধ ছিল? এই তালার চাবি তার কাছে নেই। নিশ্চয়ই নিখিলবাবুর কাছে থাকবে। তার চাবির গোছাটা টেবিলের ওপরেই রয়েছে। তৃণা দৌড়ে গিয়ে সেটা নিয়ে এলো। গোছাটায় অনেকগুলো চাবি। 4 বারের চেষ্টায় কাঠের দরজাটার তালাটা খুলল। ভেতরটা একেবারে অন্ধকার। প্রথমে কিছুই চোখে পড়ল না, তাই পকেট থেকে মোবাইলটা বের করে টর্চ জ্বালল তৃণা। ওর ধারণা ছিল এটা স্টোর রুম টাইপের কিছু হবে, কিন্তু ঘরের চারিদিকে তাকিয়ে তৃণার সে ধারণা পুরোপুরি ভেঙে গেল। ঘরটা কি অদ্ভুত! দেওয়ালগুলো কালো রং করা, মেঝেতে ছড়ানো রয়েছে লাল রং, হয়তো সিঁদুর। এছাড়া ধূসর রঙের গুঁড়োও চোখে পড়ল। ওগুলো নিশ্চয়ই ছাই, কারণ ঘরের ঠিক মাঝখানে কতগুলো আধপোড়া কাঠ রাখা। মেঝেতে অদ্ভুত ধরনের একটা ছক কাটা রয়েছে। সিলিং থেকে মোটা মোটা লাল সুতো দিয়ে ছোট্ট ছোট্ট পুতুলকে গলা বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। পুতুলগুলো সব কালো কাপড়ের তৈরি। ঘরের একপাশে সিমেন্টের তৈরি চৌবাচ্চার মতো কি একটা। তার ভেতরে তৃণা উঁকি দিয়ে দেখল সেখানেও ধূসর রঙের ছাই পড়ে আছে। কি ভয়ানক এই ঘরটা, কি ভয়ানক! এটা মোমের মায়ের ঘর ছিল। আচমকা গলার আওয়াজে তৃণা ভয়ে চিৎকার করে উঠেছিল। পেছন ফিরে সে দেখল নিখিলবাবু দরজার সামনে দাঁড়িয়ে আছেন। তৃণা নিজের অনধিকার প্রবেশের সাফাই দিতে যাচ্ছিল, কিন্তু তার কথা মুখে আটকে গেল। নিখিলবাবু চশমাটা খুলে পাঞ্জাবির কোনা দিয়ে মুছতে মুছতে ঘরের ভিতর ঢুকে এলেন। মোমের মায়ের একটা বিশ্রী স্বভাব ছিল জানেন। ও এইসব কালাজাদু বা ভুডু যাই বলুন, এইগুলো চর্চা করত। যত সব রাবিশ। কত বারণ করতাম, বোঝাতাম, কিন্তু ও কিছুতেই শুনতো না। বড্ড জেদি ছিল। আসুন বাইরে, ঘরটা খুব একটা প্রীতিকর তো নয়। তৃণা নিখিলবাবুর সাথে অপরাধীর মতো সেই ঘর থেকে বেরিয়ে এলো। ওরা সোফায় এসে বসলে তিনি আবার বলা শুরু করলেন। মোমের মায়ের আগে থেকেই এসব দিকে বেশ একটা ঝোঁক ছিল, কিন্তু ক্যান্সার ধরা পড়ার পরে যেন এটা ওর একটা পাগলামিতে দাঁড়িয়ে গেল। প্রথমে ও নিজের রোগ নিরাময়ের জন্য এসব প্রয়োগ করতে লাগলো। স্বাভাবিকভাবেই কোনো ফল হলো না। রোগ দিন দিন ছড়াতেই লাগলো। তারপর ওর বাই উঠলো যে ও মারা গেলে যেভাবেই হোক থেকে যাবে মোমের কাছে। এই বাড়ির কোনো এক জিনিসের উপর ওর নিজের কিছু অংশ রেখে যাবে। তাই ও ওই ঘরটায় দিন রাত পড়ে থাকতো।
এই কারণেই ওর সেই পোর্ট্রেটটা আঁকানো। আমি ভেবেছিলাম ঘরটাকে পরিষ্কার করিয়ে নেব, কিন্তু পারিনি, জানেন তো। ওটাও তো মোমের মায়ের একটা স্মৃতি। আমি চাই না ওই ঘর মোমের নজরে আসুক। আশা করি আপনিও ওই ঘরটা আর খুলবেন না। ভীষণ লজ্জা করছিল তৃণার। কৌতূহলের বশে এমন একটা বোকার মতো কাজ করে ফেলল সে। ইস! আজ রাত্রে মোম ওর বাবার কাছেই শুয়েছে। তৃণা শুয়েছে ওর জন্য দেওয়া আলাদা ঘরে। অভ্যাস মতো বই পড়তে পড়তে হঠাৎ ঘুম চলে এলো তার। আলো নিভিয়ে কম্বলটা ভালো করে জড়িয়ে নিল সে গায়ে। রাত তখন অনেক। গত দুদিনের মতোই আবার ঘুম ভেঙে গেল তার। আবার কিসের শব্দ? না, আবার আজে বাজে চিন্তা করছে সে। নিশ্চয়ই নিখিলবাবু বাথরুমে যেতে উঠেছেন। কিন্তু আবার না, বাইরে নয়, শব্দটা ঘরের ভেতরেই হচ্ছে। কেউ কি আছে এই ঘরে? তৃণা উঠে বসলো। অন্ধকারে ভালো করে দেখার চেষ্টা করলো, কিন্তু কিছু দেখতে পেল না। খানিকক্ষণ পর চোখটা অন্ধকারে সয়ে এলে সে দেখতে পেল ঘরে সত্যি কেউ আছে, এবং তার পরনে সাদা পোশাক, সম্ভবত শাড়ি। তৃণা তাড়াতাড়ি আলো জ্বালাতে সুইচের দিকে হাত বাড়ালো, কিন্তু তার হাত সুইচ অবধি পৌঁছানোর আগেই সেই ছায়া মূর্তি তার হাত ধরে তাকে থামিয়ে দিল। সেই মূর্তির মুখ এখন তার একেবারে মুখের সামনে। অন্ধকারে তৃণা কেবল বুঝল সেই মূর্তির এক মাথা সিঁদুর আর অর্ধেক কপাল জোড়া বড় লাল টিপ। চোখ খুলে তৃণা প্রথমে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না। তবে কি সেই ঘরেই আছে সে? কিন্তু এই শীতের মধ্যে ওর তো ঠান্ডা লাগছে না তেমন। পরিবেশটা বেশ আরামদায়ক, বেশ উষ্ণ। আরও কিছুক্ষণ পর সে বুঝতে পারল ঘর সম্পূর্ণ অন্ধকার নয়। কোথাও থেকে যেন একটা আলো আসছে। আলোটা স্থির নয়, কাঁপছে। তবে কি ঘরে আগুন জ্বলছে? সে ধড়মড় করে উঠে বসতে গেল, কিন্তু পারল না। কারণ বুঝতে পারল ওর হাত পা বাঁধা। কেবল খানিকটা সোজা হতে পারল সে। চারিদিকে তাকিয়ে বুঝল সে এখন নিজের ঘরে নেই, রয়েছে সেই রহস্যময় ঘরে, মোমের মায়ের তন্ত্র সাধনার ঘর। আর সে শুয়ে রয়েছে সেই সিমেন্টের চৌবাচ্চাটায়। তৃণা চিৎকার করতে গেল, কিন্তু তার মুখ হচ্ছে বাঁধা, তাই একটা চাপা স্বর বেরিয়ে এলো ওর মুখ থেকে। তাই শুনেই কিনা জানে না হঠাৎ কোথা থেকে মোম এসে বলেই খিলখিল করে হাসতে লাগলো। তৃণা ওকে কিছু একটা বোঝানোর চেষ্টা করতে যেতেই মোমের ঠিক পেছনে এসে দাঁড়ালো অন্য আর একজন। তার পরনে শাড়ি, লাল পেরে সাদা শাড়ি, খোলা উস্কো খুস্কো রুক্ষ চুল, হাতে সেই শাঁখা আর পলা, এক মাথা সিঁদুরে রাঙা সিঁথি, আর কপালের দিকে তাকাতেই তৃণার কেমন যেন চমক লাগলো। এ তো কোনো মহিলা নয়, এ যে নিখিল বাবু। তিনি কেমন সাজ সেজেছেন, এসবের মানে কি? এই সব চিন্তা যখন তৃণার মনে তোলপাড় করছে, তখনই মোম নিখিল বাবুর দিকে তাকিয়ে প্রশ্ন করল, মা, আর কতজন বাকি আছে? নিখিল বাবু ঠিক কেমন যেন মেয়েলি ভঙ্গিতে টেনে টেনে বললেন,
ওকে নিয়ে 6 জন হলো, আর মাত্র 1। ব্যাস, তারপরেই তোমার মাম্মাম আবার তোমার কাছে ফিরে আসবে। মোম মোম অবাক হয়ে জিজ্ঞেস করলো, সত্যি? কি ভয়ঙ্কর! নিখিলবাবুর কি তাহলে মাথা খারাপ? তিনি এইসব কালো জাদু করেন মোমের মাকে ফিরিয়ে আনতে? সকালে তার মানে তিনি সব মিথ্যে কথা বলেছিলেন। ইনি তো মানসিকভাবে অসুস্থ, ভয়ানকভাবে অসুস্থ। নিখিলবাবু তৃণার দিকে তাকিয়ে মুখে কেমন যেন দুঃখিত ভাব ফুটিয়ে তুলে বললেন, মোট 7 জন মেয়ের বলি না দিলে মোমের মাকে আমি ফিরিয়ে আনতে পারবো না যে, তাই এইসব করতে হয় আমায়। নিয়ম নিয়ম, এসব কঠোর নিয়ম। সেই সময় তৃণার চোখে পড়ল ঘরের দেওয়ালে ঠেস দিয়ে রাখা মোমের মায়ের সেই ছবি। মোম, এবার তেলটা দাও তো মা। এই কথা শুনে চমকে উঠল তৃণা। তেল? কিসের তেল? ও দেখল বাবার কথা মতো মোম একটা বোতল নিয়ে এসে ওর গায়ে কিছু একটা উপুর করে দিতে লাগলো। এ তো কেরোসিন। মোম অবুঝের মতো পৈশাচিক খেলায় মেতেছে ওর বাবার সাথে। এ যেন ওর কাছে এক দারুণ মজার খেলা। তৃণা চিৎকার করতে থাকে তারও স্বরে, কিন্তু সবই বিফলে। একটা চাপা গোঙানির মতো আওয়াজ ছাড়া আর কিছুই বেরিয়ে আসে না তার মুখ থেকে। বিস্ফারিত চোখে এসে দেখল এইবার নিখিলবাবু একটা দেশলাই জ্বালিয়ে ফেলে দিলেন সেই চৌবাচ্চায়। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। কি হচ্ছে তার স্পষ্ট ধারণা এই অবোধ শিশুটার নেই, কিন্তু সে এই নারকীয় দৃশ্যের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে আছে, কারণ শিশুরা অবাক হতে ভালোবাসে। সকালবেলা চায়ের কাপ হাতে সোফায় বসেছিলেন নিখিলবাবু। মোম তার পাশে বসে তার আদরের পুতুলের সঙ্গে গল্পে মত্ত। ঠিক সেই সময় কলিং বেল বেজে উঠল। নিখিলবাবু দরজা খুলে দিলেন। বছর 26-এর একটা শ্যামলা বর্ণের মেয়ে, হাতে একটা খবরের কাগজের কাটিং নিয়ে দাঁড়িয়ে। সে একটু ইতস্তত করে বলল, নমস্কার, নিউজ পেপারে বাচ্চাদের দেখাশোনার জন্য লোক চেয়ে বিজ্ঞাপন দেখেছিলাম। এটাই কি নিখিল মজুমদারের বাড়ি? নিখিলবাবু একবার মোমের দিকে তাকালেন। মোমও তার দিকে তাকিয়ে দুজনের মুখেই একটা বিশেষ হাসি খেলে গেল, যদিও সেটা ক্ষণিকের জন্য। তারপর তিনি সামনে ফিরে একবার চোখের চশমাটা ঠিক করে নিয়ে বাইরে দাঁড়ানো মেয়েটিকে বললেন, হ্যাঁ, আসুন। কেমন লাগলো আজকের গল্প? টুক করে কমেন্ট বক্সে জানিয়ে দাও আমাদের। আর গল্পের লিঙ্কটা যতটা সম্ভব শেয়ার করো, যাতে আরও বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি। আজকে গল্প পাঠিয়েছিলাম আমি রণদীপ। আমার সঙ্গে মোমের বাবার চরিত্রে এবং শব্দ সংযোজনে ছিল রক্তিম। মোম, তৃণা এবং নবাগতা মেয়ের চরিত্রে ছিল দিগন্তিকা। পর্ব পরিচালনা এবং আবহ সৃষ্টিতে ম্যাক্স। কভার ডিজাইনিং কভারম্যান অভিব্রত। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।